কাল পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। বাস, লঞ্চ, ট্রেনে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট। সান্তাহার দুর্ঘটনায় রেলে উত্তরাঞ্চলে শিডিউল বিপর্যয়। শেষ সময়ে সারা দেশে ঈদ কেনাকাটার ধুম। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার, ওড়না, হিজাব কেনার ব্যস্ততা, দাম নিয়ে অসন্তোষ। এবং গাজা উপত্যকায় ঈদ এসেছে দুঃখ, উদ্বেগ আর অনিশ্চয়তায়। শিশুদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হবে এবং কাল দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এর আগে বুধবার চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করে। ওই দিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে এবং আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মুদাসির আলীর প্রতিবেদন। ঈদের দিন এই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে কোনো কমতি রাখা হয়নি। প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে জাতীয় ঈদগাহ পরিদর্শনে যান এলজিআরের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এদিকে ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। তিনি জানান, সিসিটিভি থেকে শুরু করে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকছে। কিছু সড়কে যান চলাচলও বন্ধ রাখা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। সম্ভাব্য ঈদের দিন সকালে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তো সেটার পরিমাণ খুব বেশি না। তারপরেও যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। এবার 35,000-এর বেশি মুসল্লির নামাজ আদায়ের বন্দোবস্ত করা হয়েছে জাতীয় ঈদগাহে।
মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরের গোড় এ শহীদ ঈদগাহ মাঠে এবারও অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বড় ঈদের জামাত। সে উপলক্ষে প্রস্তুতি শেষ হয়েছে। এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় কয়েক লাখ মুসল্লি। নিরাপত্তা ব্যবস্থা সহ ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা করেছে আয়োজকরা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনাজপুরে ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দানে এবার একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন কয়েক লাখ মুসল্লি। তাই 22 একর জায়গা জুড়ে মাঠ তৈরি সহ চলছে নানা প্রস্তুতি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। গোড়ে শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শুরু হবে সকাল 9টায়। এবারও ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসে, অনেক মানুষের সমাগম হয়। অজু এবং তাদের স্যানিটেশন ব্যবস্থার জন্য মাঠের উত্তর পাশে পর্যাপ্ত পরিমাণে নলকূপ স্থাপন করা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক নামাজ পড়তে আসে, আমরা এখানে নামাজ পড়তে আসি। মুসল্লিদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া মাঠের আশেপাশে থাকবে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের পক্ষ থেকে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। আপনারা দেখছেন আজকে যে আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করছি। আমাদের এখানে 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব। আমরা মাঠের সার্বিক প্রস্তুতি কার্যক্রম চালু রেখেছি। আশা করছি নামাজের যথেষ্ট সময় আগেই আমরা মাঠের সকল প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করতে পারব। 2017 সাল থেকে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মুসল্লিরা। আফরিন পপি, মোহনা সংবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। বলেন, ঈদের দিন সকাল 8টায় জাতীয় ঈদগাহে যাবেন প্রধানমন্ত্রী। বিশেষ কোনো দাপ্তরিক বা রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সরকার প্রধান আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয় তাহলে উনি এখানে উঠছেন না। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথে এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং এখানে যৎসামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে, আপ্যায়ন করাবেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ঈদ যাত্রার শেষ মুহূর্তে সড়ক, রেল, নৌপথে যাত্রীদের ঢল নেমেছে। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন ব্যাপক শিডিউল বিপর্যয়ে পড়ে। একতা এবং নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যায় 5-6 ঘন্টা দেরিতে। এমনকি অন্য রুটের যাত্রীদের মধ্যেও ছিল দুর্ঘটনার আতঙ্ক। এদিকে সড়কের টিকিট সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। মুদাসসির আলীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিজন কুমার। কমলাপুর রেলওয়ে স্টেশনে স্ত্রী সন্তান নিয়ে বসে থাকা এই ব্যক্তির নাম জিয়াউল ইসলাম। স্টেশনে এসেই পড়েছেন ভোগান্তির মুখে, কারণ তার বাহন একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশন ছাড়েনি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ট্রেনটির বিলম্ব হবে অন্তত 5 ঘন্টা। মনের অবস্থা তো অনেক খারাপ যে আমরা সময়মতো যাইতে পারতেছি না। এখন আল্লাহ জানে ঈদ বাসায় যায় করতে পারবো কিনা। শুধু জিয়াউল নয়, উত্তরবঙ্গগামী সবার অবস্থা একই। বাড়ি ফেরার শঙ্কা নিয়েই স্টেশনে অপেক্ষা করছেন এসব যাত্রীরা। ভোর 4টা থেকে বাইরে হয়েছি, এখন পর্যন্ত ট্রেনের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সান্তাহারে ট্রেনে একটু দুর্ঘটনার জন্য সম্ভাব্য একটু সময় দিচ্ছে 4:50। বুধবার বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো। যদিও অন্যান্য রুটের ট্রেনগুলো ছেড়েছে নির্ধারিত সময়ে, তবে যাত্রীদের মধ্যে ছিল দুর্ঘটনার আতঙ্ক। আতঙ্ক তো অনেক বেশি। কজ হচ্ছে যেই ট্রেনে আমার যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। একটু ভয় ভয় লাগতেছে
যে ট্রেন একটা অ্যাক্সিডেন্ট করছে, 9টা নাকি বগি লাইনচ্যুত হয়েছে। এদিকে শিডিউল বিপর্যয়ের পর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শন শেষে তিনি জানান, সান্তাহার দুর্ঘটনার পর সেখানকার জংশনের স্টেশন মাস্টারকে বরখাস্তের কথা। গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে রেলের মতো সড়ক পথেও নেমেছে ঘরমুখী মানুষের ঢল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা পড়েছেন টিকিট সংকটের দুর্ভোগে। কেউ কেউ বাড়তি ভাড়ার অভিযোগও করছেন। বাসে সিট নাই, মাঝে মাঝে হচ্ছে বাসের মাঝখানে হচ্ছে আপনার আলাদা করে মানে কার্ড দিয়ে অনেক সময় সিট বানায় বসাই দিতেছে। টিকিটের ভাড়া অনেক বেশি পড়তেছে ভাই, 800 টাকা 900 টাকা 1000 টাকা করে টিকিট চাইতেছে একটা গাড়ির প্রতি ভাই। অনেক জায়গায় গেলাম, বললো যে এখন আপাতত কোনো সিটও নাই বা নাই, আবার এখানে বললো যে বেশি ভাড়া দিলে নাকি করতে পারবে। আর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভাড়া নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও আসন সংকটের কথা জানান দক্ষিণবঙ্গের যাত্রীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকার 25 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। এছাড়া চন্দ্রা নবীনগর সড়কের জিরানি বাজার পর্যন্ত আরও 5 থেকে 7 কিলোমিটার এলাকায় ধীর গতিতে গাড়ি চলেছে। এদিকে মহাসড়কের আশেকপুর বাইপাস, রাবানা বাইপাস এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে মানুষের ঢল নামে। বগুড়ার সান্তাহার বাগবাড়ি এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার 21 ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার বেলা 11:30টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে এই রুটে চলাচল স্বাভাবিক হয়। বুধবার দুপুর 2টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়া সান্তাহারে লাইনচ্যুত হয়। শেষ মুহূর্তে সারা দেশেই জমজমাট ঈদ কেনাকাটা। মার্কেট, বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার, ওড়না, হিজাব ও জুতা কেনায় ব্যস্ত তরুণ তরুণীরা। দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে মার্কেটগুলোতে বাহারি ডিজাইন ও রঙের পোশাক থাকায় খুশি সবাই। রাজধানীর অনেক খালই তার অস্তিত্ব হারিয়েছে। কোথাও গড়ে উঠেছে মার্কেট, কোথাও গ্যারেজ, আবার কোথাও খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থায়ী ভবন। এতে এক শ্রেণীর মানুষ আর্থিকভাবে লাভবান হলেও মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে ঢাকা শহর। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদদের মতে এমন দখলদারিত্ব ঠেকাতে সরকারকে নিতে হবে কঠোর ও কার্যকর পদক্ষেপ। ঢাকার খাল দখল ও দূষণ নিয়ে নাজমুল ইসলামের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। দখল হওয়া অসংখ্য খালের তালিকায় মিরপুরের রূপনগর খালটি অন্যতম। এখন সেখানে দাঁড়িয়ে বোঝার উপায় নেই, একসময় এই জায়গায় পানি প্রবাহিত হতো, নৌকা চলতো আর স্থানীয়রা মাছ ধরত। বছরের পর বছর ভূমিদস্যু আর প্রভাবশালীদের অবৈধ দখলে হারিয়ে গেছে খালটি। পুরনো মানচিত্রে চোখ রাখলেই দেখা যায় রামচন্দ্রপুর, বেগুনবাড়ি, ধুলাইখাল, রায়ের বাজার সহ অসংখ্য খাল একসময় ছিল ঢাকার প্রাণ। কিন্তু এসব জায়গায় মাথা তুলেছে উঁচু দালান, কোথাও তৈরি হয়েছে রাস্তা, বস্তি কিংবা মার্কেট। গবেষণা বলছে হারিয়ে যাওয়া খালগুলোর জমির 1/3 এখন স্থায়ী স্থাপনা। প্রায় 19% জায়গায় করা হয়েছে প্লট, আর 17% দখল করেছে সড়ক। এলাকাবাসীর দাবি, খাল দখলের পেছনে রয়েছে প্রভাবশালী মহলের মদত, আর সরকারি সংস্থাগুলোর ভূমিকা অনেকটা নীরব দর্শকের মতো। আইন থাকলেও প্রয়োগ নেই বললেই চলে। দিন দিন এটা দখল হয়ে যাচ্ছে। কিছু প্রভাবশালী লোক আছে, তারা এটাকে কি করছে, আপনার দখল করে খাচ্ছে। এখানে তো আমিও কিছু বলতে পারি না, বা দেখা যায় প্রশাসন হয় কোনো কিছু বলতে পারে না, বা সরকারও কিছু বলে না। এই পাশেও দখল, এই পাশেও দখল, দোনো পাশে দখল, খালটা হয়ে গেছে ছোট। তরুণ গবেষক সাইফুল ইসলামের মতে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত লাভের আশায় নিয়মিতভাবে খালের জমি দখল করে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করছে। রাজনৈতিক কিছু কুচক্রী মহল যারা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এই অবৈধ স্থাপনা নির্মাণে তাদের অনেক বেনিফিট বা আমাদের
আমাদের ক্ষতিকারক দিক আছে। বিশেষজ্ঞরা বলেন, খাল দখল রোধে শুধু দখলদারদের বিরুদ্ধে সরকারের কঠোর সিদ্ধান্তই যথেষ্ট নয়, খালের সীমানা নির্ধারণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাও জরুরি। জিআইএস, রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে সিএস খতিয়ান ধরে কোন জায়গায় কোন খালটি ছিল সেই ম্যাপিং করতে হবে। ম্যাপিং করে সরকারের সর্বাত্মক যেই ইফোর্ট রয়েছে, এনফোর্সমেন্ট রয়েছে, তার মাধ্যমে জিরো টলারেন্সের মাধ্যমে এই দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। একসময় ঢাকায় মোট ৩৪৪ কিলোমিটার খাল থাকলেও বর্তমানে ১২৪ কিলোমিটার খাল সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরি বাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 জন নিহত হয়েছেন। সকালে 10 তলার কেবি অর্কিড প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনায় ঘরের ভেতরে ঢুকে একই পরিবারের 4 জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সকালে লবণচড়া থানার খাদিজাবাগ কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুহিনুজ্জামান জানান, পরকীয়ার জেরেই এই ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ফরিদপুরে 550 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের স্বপ্ন দেখছেন চাষিরা। দেশের মোট চাহিদার অর্ধেকই যোগান দিচ্ছে এই জেলা। এদিকে পেঁয়াজের বীজ চাষে আলোড়ন তুলেছে দিনাজপুর। এই চাষে উদ্বুদ্ধ হয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। আশিস পোদ্দার বিমান ও সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গেল এক যুগে ফরিদপুর হয়ে উঠেছে প্রধান পেঁয়াজ বীজ উৎপাদনকারী অঞ্চল। জেলা সদর, সদরপুর, ভাঙ্গা ও মধুখালীর মাঠগুলোতে এখন শুধু সাদা ফুলের রাজত্ব। ধান পাটের চেয়ে লাভ বেশি হওয়ায় কৃষকদের কাছে এটিই এখন সবচেয়ে বড় ফসলি স্বপ্ন। বর্তমানে ফলন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। নিপুণ হাতে চলছে কৃত্রিম পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন। মাঠে পরাগায়নের কাজ চলতেছে, মহিলা পুরুষ আমাদের পরাগায়ন করতেছে। আমাদের এই বছরের প্রোডাকশন আছে প্রায় 90 থেকে 100 একর। এই বীজগুলো সারা বাংলাদেশে এখান থেকে সরবরাহ করা হয়। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে আবহাওয়া অনুকূলে থাকলে বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। পেঁয়াজের বীজ উৎপাদনের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে রোগ বালাই বা পোকামাকড় দমনের জন্য যে করণীয়, সে বিষয়গুলো নিয়ে তাদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে বিশাল আয়তনের পেঁয়াজ বীজ ক্ষেতের দেখা মিলছে দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। প্রায় 6 একর জমিতে বীজের জন্য পেঁয়াজ লাগানো হয়েছে। 2 থেকে 2.5 ফুট লম্বা গাছের সবুজ কাণ্ডের মাথায় গোলাকৃতির সাদা সাদা ফুল বাতাসে দুলছে। এই পেঁয়াজের বীজ উৎপাদন প্রকল্পে স্থানীয় প্রায় 15 জন নারী পুরুষ কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও পেঁয়াজের চাষ ও ফুলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। লাভজনক এই ফসল চাষের জন্য কৃষকরা নিচ্ছেন বিভিন্ন পরামর্শ। পরাগায়ন করি এখানতে আমাদের ইনকাম হয়। আয়নতি করেছি, সংসার চলেছি, ধান গমের করতে এইটার বেশি না পাচ্ছি। বিদেশ থেকে কোনো ধরনের আমদানি না করা হয়। আমাদের দেশের কৃষকের পেঁয়াজ দিয়ে দেশের ঘাট চাহিদা পূরণ করার চেষ্টা করা আগে দরকার। পেঁয়াজের বীজ উৎপাদন করে দেশের গুণগত বীজ সংকট নিরসনে সরকার ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। গুণগত মানসম্পন্ন বীজের সেই ঘাটতিটাই পূরণ করার লক্ষ্যে আসলে সরকারের এই মহতি উদ্দেশ্য। আমাদের যে বীজ উৎপাদন হবে এটা দিয়ে আমরা আমাদের টোটাল বিরল এবং এটা বাহিরেও আমরা সেটা চাহিদা পূরণ করতে সক্ষম হব। চলতি মৌসুমে দিনাজপুরের বিরল উপজেলাতেই 350 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কাল পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। বাস, লঞ্চ, ট্রেনে ঘরমুখো মানুষের ঢল।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 25 কিলোমিটার যানজট, সান্তাহার দুর্ঘটনায় রেলে উত্তরাঞ্চলে শিডিউল বিপর্যয়। শেষ সময় সারা দেশে ঈদ কেনাকাটার ধুম, পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার, ওড়না, হিজাব কেনার ব্যস্ততা, দাম নিয়ে অসন্তোষ। এবং গাজা উপত্যকায় ঈদ এসেছে দুঃখ, উদ্বেগ আর অনিশ্চয়তায়। শিশুদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য নেই বেশিরভাগ অভিভাবকের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।